নমস্কার, আমার নাম দময়ন্তী অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্বোস ডায়েরি। সরি, এখন চেঞ্জ হয়ে গেছে, ওয়াইল্ড চাইল্ড ডায়েরিজ। আপনারা যারা আগে আমার ইউটিউব ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি আগে একটা বই পড়তাম এবং সেই বই থেকে কোনো একটা পার্টিকুলার অংশ যেটা আমার ভালো লাগতো বা যেটা আমাকে ইন্সপায়ার করতো বা আমার মনে হতো যে সেটা আপনাকেও ইন্সপায়ার করতে পারে, এইরকম কোনো একটা পার্টিকুলার অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাতাম। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে আমার বইগুলো শেষ করতে অনেকটা সময় লেগে যাচ্ছে। আর এমন নয় যে প্রত্যেকটা বই থেকেই মোটিভেশনাল কিছু বা ইন্সপায়ারিং কিছু পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমি আরও একটা জিনিস যেটা আমি রোজ দিন পড়ি রেগুলার বেসিসে, সেটা হচ্ছে নিউজ পেপার। এখন এই ডিজিটাল যুগে আমরা সব খবরই প্রায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে যাই। না হলেও বিভিন্ন যে নিউজ চ্যানেল, তাদের ইউটিউব ভিডিওস রয়েছে, তাদের সোশ্যাল পোর্টালস রয়েছে, সেখান থেকে আমরা জানতে পেরে যাই। তাই নিউজ পেপার পড়ার হ্যাবিটটা কিন্তু অনেকটাই উঠে গেছে বলা যেতে পারে, অ্যাটলিস্ট বর্তমান জেনারেশনে। তো সেখানে দাঁড়িয়ে আমার মা আমাকে খুবই ছোটবেলা থেকে, মানে যখন থেকে আমি মোটামুটি বুঝতে শিখেছি, পড়তে শিখেছি, সেই তখনকার সময় থেকেই কিন্তু সকালবেলা উঠে খবরের কাগজ পড়াটাকে একটা অভ্যাস বানিয়ে ফেলেছিলেন এবং সেই অভ্যাস এখনও রয়েছে। খুঁটিয়ে খুঁটিয়ে খবরের কাগজ আমি পড়ি। তো এখনও যারা খবর কাগজ পড়েন তারা কিন্তু যে ইম্পর্টেন্ট হেডলাইন্সগুলো হয়তো সেগুলোই দেখে নিয়ে কাজের তাড়ায় চটজলদি খবর কাগজটাকে রেখে বেরিয়ে যান। কিন্তু এই খবর কাগজগুলোর মধ্যে কিন্তু আরও বেশ কিছু ইন্টারেস্টিং আর্টিকেলস থাকে যেগুলো আমরা মানে আমাদের নজরে আসে না। তো আমি সেই আর্টিকেলসগুলো পড়ি এবং আমার সত্যিই খুব ভালো লাগে সেই আর্টিকেলসগুলো পড়তে। তো সেই আর্টিকেলসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আপকামিং ভিডিওসগুলোতেও। আমাদের বাড়িতে আনন্দবাজার পত্রিকা নেওয়া হয়, অন্য কোনো পেপার নেওয়া হয় না, বাট আই এম শিওর যে অন্য পত্রপত্রিকাগুলোতেও অনেক ভালো আর্টিকেলস লেখা হয়। কখনো যদি সুযোগ হয় বা আপনারা যদি কখনো আমাকে বলেন কোনো পার্টিকুলার আর্টিকেল পড়ে শোনাতে বা সেটা নিয়ে একটা ইউটিউব ভিডিও বানাতে, তাহলে অবশ্যই আমি বানাবো। তো আজকে যে আর্টিকেলটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল 19শে জুলাই শনিবার 2025। এটা হচ্ছে এডিটোরিয়াল সেকশনটায়, অর্থাৎ সম্পাদক সমী পেশু যে পেজটায় থাকে সেই পেজটাতেই মনে হচ্ছে এটা পেজ নাম্বার 2 হয়তো, যাই হোক। সেখানে লেখাটি লিখেছেন পৌলমী দাস চট্টোপাধ্যায়। লেখাটির যে শিরোনাম সেটা হচ্ছে ভরসা থাক বই খাতাতেই। এই যে ভরসা থাক বই খাতাতে, এটা হচ্ছে শিরোনাম। আমি পড়ছি। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই আর্টিকেলগুলোর ব্যাপারে কোনো রকম মনোভাব, কোনো রকম প্রিকনসেপ্ট নোশন আমার নেই। আমি জাস্ট পড়বো, বাকিটা আপনাদের উপর। বাকি এর পরের ভাবনা চিন্তাগুলো বা এই আর্টিকেলটা আদৌ প্রাসঙ্গিক কিনা সেই ভাবনা চিন্তাগুলো আপনাদের উপরে আমি ছেড়ে দিচ্ছি, কেমন? বেশ, শুরু করছি। দিন কয়েক ধরে স্কুল ডায়েরির পাতা সাদা, এক অক্ষরও লেখা নেই তাতে, অথচ নিয়ম মতো স্কুল পড়ুয়াকে ওখানেই লিখতে হবে পড়া পরীক্ষার খুঁটিনাটি। অভিভাবক আর স্কুলের মধ্যে দৈনন্দিন সেতু বাঁধার কাজ করে তো স্কুলের ডায়েরিটাই, অথচ সেই ডায়েরি বেবাক ফাঁকা। বিস্মিত মায়ের প্রশ্নের উত্তরে মেয়ের সপাট জবাব ছিল, ডায়েরি লিখবো কেন? স্কুলের মেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই তো সব জানা যাবে। অস্বীকার করা যায়নি, কোভিড কাল দেখিয়ে দিয়েছিল একদিনও স্কুলে না গিয়ে চক ডাস্টার ব্ল্যাকবোর্ডের দুনিয়ার বাইরে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা সবই চালানো সম্ভব ইন্টারনেট সংযোগের মাধ্যমে। অতিমারী সংকটকাল অতিক্রান্ত, কিন্তু ডিজিটাল শিক্ষার পথ থেকে সম্পূর্ণ সরে আসা যায়নি, যুগের প্রয়োজনেই যায়নি। অবশ্যই এখনো শ্রেণী শিক্ষার পুরোপুরি বিকল্প হয়ে উঠতে পারেনি ডিজিটাল শিক্ষা। কোভিডকালের বহু আলোচিত ডিজিটাল ডিভাইড প্রমাণ করে দিয়েছিল শ্রেণীকক্ষের শিক্ষার অপরিহার্যতা। কিন্তু কোভিড উত্তর যুগে তুলনায় সচ্ছল পরিবারে ডিজিটাল শিক্ষার প্রতি পক্ষপাত উত্তরোত্তর স্পষ্ট।
শিশু আ বলতে শেখার আগেই তার হাতে তুলে দেওয়া হচ্ছে মোবাইল, এগিয়ে দেওয়া হচ্ছে হরেক লার্নিং অ্যাপ। ফলে শিশু বই পড়ার আগেই স্ক্রিন চিনতে শিখছে, পোক্ত হাতে লিখতে শেখার আগেই স্বচ্ছন্দ হচ্ছে কিবোর্ডে। বিশেষত বেসরকারি স্কুলগুলি এই পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ অংশ। বহু স্কুলই বিভিন্ন বই পড়ে জ্ঞান অর্জনের চেয়ে বেশি আস্থা রাখে অডিও ভিডিও মাধ্যমের ওপর। ক্লাসে বিষয় ধরে দীর্ঘ আলোচনার চেয়েও বেশি জরুরি হয়ে ওঠে মেল, হোয়াটসঅ্যাপে হরেক লিঙ্ক পাঠিয়ে দেওয়া। ঘন্টার পর ঘন্টা ডিজিটাল যন্ত্রে মুখ গুজে থাকা যে শিশুর মানসিক আর শারীরিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সে বোধ এখন প্রায় সকলেরই আছে। কিন্তু এই সচেতনতা উবে যায় ডিজিটাল পড়াশোনার ক্ষেত্রে। সাম্প্রতিক এই ধারার ঠিক বিপরীত পথে হাঁটতে চলেছে সুইডেন। সে দেশের শিক্ষানীতিটিকে এমনভাবে ঢেলে সাজানো হচ্ছে যাতে বিশেষত প্রাক প্রাথমিক স্তরে বই পড়ে হাতে লিখে পড়াশোনার উপরই বেশি জোর দেওয়া যায়। তবে এই পরিবর্তনের অর্থ কিন্তু এমন নয় যে শিক্ষায় প্রযুক্তির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে, বরং জ্ঞান অর্জন মানেই প্রযুক্তির ব্যবহার, এই অত্যাধুনিক ধারণা থেকে বেরিয়ে এসে এক আদর্শ শিক্ষার পরিবেশ করতে তারা প্রথাগত পদ্ধতি এবং প্রযুক্তির মধ্যে এক সুন্দর ভারসাম্য নির্মাণের চেষ্টা করেছে। অথচ একসময় এই ডিজিটাল শিক্ষার জগতেই সুইডেনের ভূমিকাটি ছিল পথপ্রদর্শকের। বছর 15-16 আগে সে দেশের স্কুল শিক্ষার আধুনিকীকরণের লক্ষ্যে বইপত্র প্রায় ঠেলে সরিয়ে দিয়ে সেই জায়গায় বসিয়ে দেওয়া হয়েছিল কম্পিউটার, যাতে আগামী দিনে প্রযুক্তি নির্ভর দুনিয়ায় ছেলেমেয়েরা অনায়াসে পা রাখতে পারে। তৎকালীন সরকার ভেবেছিল বই সরিয়ে শিশুদের হাতে ট্যাবলেট কিংবা কম্পিউটারে মাউস ধরিয়ে দিলেই বুঝি লেখার প্রতি আগ্রহ বাড়বে তাদের। 2017 সাল নাগাদ সুইডেন স্কুল ব্যবস্থার ক্ষেত্রে 5 বছরের ডিজিটালাইজেশন স্ট্র্যাটেজি গ্রহণ করে। পরিণতি ইউরোপীয় ইউনিয়নে সুইডেন ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে উঠে আসে। এই পর্যায়ে পৌঁছে গিয়েও কিন্তু পিছু হটতে হয়েছে সে দেশের সরকারকে। সরকারের পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে তাড়াহুড়ো করে বইপত্রের পাঠ উঠিয়ে দেওয়াটা বড় ভুল ছিল। সেই ভুল শোধরাতে বরাদ্দ হয়েছে 104 মিলিয়ন ইউরো, যাতে প্রত্যেক শিক্ষার্থী প্রতিটি বিষয়ের জন্য অন্তত একটি করে পাঠ্য বই পেতে পারে। সুইডেনের সিদ্ধান্ত বদলের পিছনে দীর্ঘ গবেষণা, বিশেষজ্ঞদের মত এবং পরিসংখ্যানের ভূমিকাই প্রধান। দেখা গিয়েছে একেবারে নার্সারি স্তর থেকেই সে দেশে শিশুর হাতে মোবাইল, ট্যাবলেট তুলে দেওয়ার ফলে তার পড়া লেখার সাধারণ দক্ষতাটি কমতে বসেছে। তাছাড়া পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধির বদলে ইন্টারনেটের রঙিন দুনিয়ার হাতছানি তার মনোসংযোগ নষ্ট করে দিচ্ছে। মান নামছে বই পড়া, অঙ্ক, বিজ্ঞানের মতো বিষয়। ফলে বিশেষজ্ঞরাও দ্ব্যর্থহীন ভাষায় বলছেন ভরসা ফিরুক সেই ছাপানো পাঠ্য বই আর শিক্ষকের অভিজ্ঞতার উপর। সরকারও 6 বছরের নিচে শিশুদের জন্য ডিজিটাল শিক্ষা সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা করছে। শিক্ষাকে আধুনিক করে তুলতে যুগোপযোগী নীতি নির্ধারণ, তাতে ভুল ত্রুটি হলে স্বীকার করে নেওয়া এবং সরকারি ব্যয় তাকে শোধরানোর চেষ্টা ভারতীয় চোখে অবিশ্বাস্য ঠেকে। সুইডেনের মতো শিক্ষায় অতি আধুনিকীকরণের পথে আমাদের দেশ এখনো হাঁটেনি, কিন্তু ডিজিটাল শিক্ষার বাদ্যটি শোনা যাচ্ছে স্পষ্ট। বাজনা আরো জোরদার হওয়ার আগে জেনে নেওয়া ভালো যে উন্নত পরিকাঠামোর উপর ভর করে সুইডেন পুরনো শিক্ষা পদ্ধতি এবং আধুনিক দৃষ্টিভঙ্গির মাপমতো মিশ্রণ ঘটাতে পারে, সেই পরিকাঠামো এদেশের বহু রাজ্যের শিক্ষা ব্যবস্থায় নেই। ইন্টারনেটের সুবিধা পৌঁছয়নি সব জায়গায়। সরকারি স্কুলে শিক্ষক, শিক্ষা উপযোগী সরঞ্জাম, পরিকাঠামো টানাটানির চিহ্ন সর্বত্র। পাঠ্যসূচিতে অপ্রয়োজনীয় উপাদানের ছড়াছড়ি এবং হামেশাই শাসকের মর্জি মাফিক চলে তথ্য বিকৃতি। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারি স্কুলগুলিতে পড়ানোর মান নিয়েও প্রশ্ন অনেক। গোড়ার এই ক্ষত না সারিয়ে ডিজিটাল দিকে ঝোঁকার পরিণতি শিক্ষার্থীদের পক্ষে আগামী দিনে মর্মান্তিক হতে পারে। সুইডেনের সাম্প্রতিক সিদ্ধান্ত এবং তার ফলাফলের দিকে নজর থাকবে অন্য দেশগুলির, কিন্তু ভারতের নজর থাকবে কি? এইটুকুই। এবার আপনি ভেবে দেখুন যে কোভিডের পর থেকে যেভাবে পড়াশোনা চলেছে এবং এখনো শিক্ষার্থীরা যেভাবে মোবাইল ফোনের উপর নির্ভরশীল,
পড়াশোনা করার ক্ষেত্রে সেটা কি আদৌ ঠিক? তা এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের একটা ভূমিকা তো রয়েছেই, সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে হয় বাবা মায়ের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। আমার মনে হয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা বাবা মায়েরই রয়েছে, বাকিটা আপনি ভেবে দেখবেন। আরেকটা বিষয় যে এই লেখাটি আবারও বলছি, যিনি লিখেছেন তার নাম হচ্ছে পৌলমী দাস চট্টোপাধ্যায়। যদি এই ভিডিও সম্পর্কে কারো কোনো অভিযোগ থাকে বা যদি কপিরাইট ইস্যুস কোনো কিছু হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে এই ডেসক্রিপশন বক্সে আমার মেল রয়েছে, ইনস্টাগ্রাম আইডিও থাকবে, তাতে অবশ্যই জানাবেন, আমি ভিডিও ডিলিট করে দেবো যদি সেক্ষেত্রে খুব সমস্যা হয়। আর আপনারাও জানান যে আমার এই আইডিয়াটা, এই বিভিন্ন আর্টিকেল পড়া যেগুলো হয়তো আমরা এড়িয়ে যাই রোজ দিন, আমাদের চোখে হয়তো অতটা পড়ে না বা পড়ার সময় থাকে না, সেটা নিয়ে যে ভিডিও করছি এই আইডিয়াটা ভালো কিনা, আপনারা এনজয় করছেন কিনা। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ। পরের ভিডিওতে আবার খুব শিগগিরই ফিরে আসবো।